দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির পঞ্চম পর্ব। যারা যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিতে পারেন। তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছি দ্য শাইনিংয়ের পঞ্চম পর্ব। এই ডিভোর্সটা নেওয়া জরুরি, ও নিজেকে বোঝাচ্ছিল। ওর মা আর বাবার উপর ভিত্তি করে ও এই সিদ্ধান্তটা নিচ্ছে না। এটা ওর ছেলে আর ওর নিজের জন্য দরকার, যদিও ও নিজের যৌবন সম্পূর্ণ নষ্ট না করতে চায়। সত্য কঠিন হলেও মানতেই হবে। ওর স্বামী একজন বিপজ্জনক মানুষ। তার মেজাজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তার উপর মদের নেশা ওকে পুরোপুরি কাবু করে ফেলেছে। মদের প্রভাবে ওর লেখার হাতও নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপারটা দুর্ঘটনা হোক আর না হোক, এটা তো অস্বীকার করা যাবে না যে ও ড্যানির হাত ভেঙে ফেলেছে। ও নিজের চাকরিও হারাবে, এই বছরে না হলে আগামী বছরে। ওয়েন্ডির এর মধ্যেই চোখে পড়েছে যে অন্যান্য শিক্ষকদের স্ত্রীরা ওর দিকে করুণার দৃষ্টিতে তাকানো শুরু করেছে। ও নিজেকে বোঝালো যে এই অসফল বিয়েটা ঠিক করার জন্য ও অনেক চেষ্টা করেছে, কিন্তু আর নয়। ব্যাপারটা যত কম ঝামেলার মাঝে দিয়ে শেষ হয় ততই ভালো। কিন্তু ও আর অপেক্ষা করতে পারবে না। এসব অস্বস্তিকর চিন্তা মাথায় আসাতে ওয়েন্ডি তন্দ্রার মধ্যে নড়ে উঠল। ওর স্বপ্নে হানা দিচ্ছিল ওর মা আর বাবার চেহারা। তুমি পারো শুধু মানুষের সংসার ধ্বংস করতে, ওর মা বলেছিল। কে কন্যাদান করবে? পাদ্রি জানতে চেয়েছিল। আমি করব, ওর বাবা বলে ওঠে। আবার ওই দিনটা ওর সামনে ভেসে উঠল। ও প্লেট ধুচ্ছে আর জ্যাক একটা সিগারেট হাতে বসে আছে টেবিলে। ও সেদিন প্রস্তুত ছিল জ্যাককে কঠোর কথাগুলো বলবার জন্যে। কি করলে আমার আর ড্যানির জন্য সবচেয়ে ভালো হবে তা নিয়ে তোমার সাথে আমার কিছু কথা আছে। হয়তো এতে তোমারও ভালো হবে। আমাদের হয়তো এসব নিয়ে আগেই কথা বলা উচিত ছিল। তারপর জ্যাক একটা অদ্ভুত কথা বলে। ওয়েন্ডি ভেবেছিল যে ও জ্যাকের মাঝে তিক্ততা দেখতে পাবে রাগ আর অপরাধবোধ। ও ভেবেছিল যে জ্যাক ছুটে যাবে মদের ক্যাবিনেটের দিকে, কিন্তু ও এরকম নিচু ভাবলেশহীন স্বরে উত্তর আশা করেনি। ওর মনে হচ্ছিল যে জ্যাকের সাথে ও 6 বছর কাটিয়েছে, সে গতকাল রাতে ফেরত আসেনি। তার বদলে অন্য কেউ জ্যাকের চেহারা নিয়ে বসে আছে ওর সামনে। তুমি আমার জন্যে একটা কাজ করতে পারবে? আমার একটা কথা রাখতে পারবে? কি? ওয়েন্ডির নিজের গলা স্বাভাবিক রাখতে রীতিমতো কষ্ট হচ্ছিল। আজ থেকে 1 সপ্তাহ পর আমরা এগুলো নিয়ে কথা বলি, যদি তুমি চাও তাহলে। ও রাজি হয়ে গেল। ওদের ভেতর একটা নীরব চুক্তি হয়ে গেল সেদিনই। ওই সপ্তাহে জ্যাক অনেকবার অ্যাল শকলির বাড়ি গিয়েছিল,
কিন্তু ও রাত হবার আগেই বাসায় ফিরে আসে, আর নিঃশ্বাসে মদের গন্ধ ছিল না একবারও। ওয়েন্ডির কয়েকবার মনে হয়েছে যে ও গন্ধ পাচ্ছে, কিন্তু ও জানতো যে জ্যাক আসলে মদ খায়নি। আরেক সপ্তাহ গেল, তারপর আরও এক সপ্তাহ। ডিভোর্স ওয়েন্ডির অন্যান্য চিন্তার নিচে চাপা পড়ে গেল। কি হয়েছিল সেদিন আসলে? ও তখনও ভেবে কুল কিনারা করতে পারছিল না। এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে কখনো কথা হতো না। জ্যাক যেন বুঝতে পেরেছিল যে ও কোনো দানবের দিকে ছুটে চলেছে, আর ও গতি না কমালে দানবটা ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। মদের বোতলগুলো কেবিনেটেই পড়ে রইল। ওয়েন্ডির অনেকবার মনে হয়েছিল যে বোতলগুলো ফেলে দেওয়া উচিত, কিন্তু ও বর্তমান পরিস্থিতি যেমন আছে তেমনই ভালো এই ভেবে সেগুলোতে হাত দিত না। এছাড়া ড্যানির ব্যাপারটাও ভেবে দেখার মতো। যদি ওর স্বামীকে বোঝা কঠিন হয়ে থাকে, তাহলে ড্যানিকে বোঝা প্রায় অসম্ভব। ড্যানির জন্য ওর মনে যেটা ছিল সেটা হচ্ছে এক ধরনের অবুঝ ভালোবাসা মিশ্রিত ভয়। এখন আধো ঘুমের মধ্যে ওর চোখের সামনে আবার ড্যানির জন্মের স্মৃতি ভেসে উঠল। ও আবার ডেলিভারি টেবিলে শুয়েছিল, ঘামে ভেজা চুল এলোমেলো, ওর দু পায়ের মাঝে ডাক্তার, একপাশে নার্স যন্ত্রপাতি গোছাতে গোছাতে গুনগুন করছিল। ওর ভেতরের তীক্ষ্ণ ভাঙ্গা কাচের খোঁচার মতো ব্যথাটা কিছুক্ষণ পরপর আসা যাওয়া করছিল। তারপর ডাক্তারটা ওকে শক্ত গলায় বলে যে আপনার এখন পুশ করতে হবে, আর ওয়েন্ডি তাই করার চেষ্টা করে। তারপরও বুঝতে পারে যে ওর ভেতর থেকে কিছু একটা বের করে নেওয়া হয়েছে। অনুভূতিটা পরিষ্কার আর স্বতন্ত্র, এমন একটা অনুভূতি যেটা ও কখনোই ভুলতে পারবে না। ওর ভেতর থেকে কি যেন নিয়ে যাওয়া হয়েছে। তারপর ডাক্তার ওর ছেলেকে দুই পা ধরে উপরে তুলল। তখন ওয়েন্ডি এত ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পায় যে ওর দম বন্ধ হয়ে আসে। তারপর ওর গলা থেকে বেরিয়ে আসে একটা চিৎকার। ওর বাচ্চার কোনো চেহারা নেই, কিন্তু আসলে অবশ্যই ওর চেহারা ছিল ড্যানির নিজের চেহারা, যেটা জন্মের সময় একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা ছিল। ওর মা প্রায়ই বলতো যে জন্মের সময় যেসব বাচ্চার মুখের উপর পর্দা থাকে ওদের মধ্যে নাকি ভবিষ্যৎ দেখবার ক্ষমতা থাকে। ওয়েন্ডি এখনও সেই পর্দাটাকে একটা জারে রেখে দিয়েছে। ও কুসংস্কারে বিশ্বাসী নয়, কিন্তু তাও ছেলেটা প্রথম থেকেই বাকি সবার চেয়ে একটু আলাদা ছিল। ওয়েন্ডি দিব্য দৃষ্টিতে বিশ্বাস করে না, কিন্তু বাবার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি স্বপ্নে দেখেছি যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। জ্যাক কোনো কারণে বদলে গিয়েছে। ওয়েন্ডির মনে হয়নি যে ডিভোর্সের কথা তোলাতে ওর মাঝে এই পরিবর্তনটা এসেছে। সেদিন সকালের আগেই ওর সাথে কিছু একটা হয়েছে। অ্যাল অবশ্য জোর দিয়ে বলেছে যে আসলে কিছুই হয়নি, কিন্তু ও ওয়েন্ডির চোখ থেকে নিজের চোখ সরিয়ে ফেলেছিল তখন। আর অন্যান্য টিচারদের গল্প অনুযায়ী অ্যালও নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছে। বাবার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়তো হঠাৎ করে কোনো কিছুর সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছিল, কোনো বাড়িটারির সাথে। ওয়েন্ডি সেদিন আর তার পরের দিনের পেপার মনোযোগ দিয়ে পড়েছিল, কিন্তু জ্যাকের সাথে সম্পর্ক আছে এমন কিছু খুঁজে পায়নি। ও পেপারের সবগুলো পৃষ্ঠায় তন্ন তন্ন করে খুঁজেছে কোনো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু অথবা কোনো বারে হাতাহাতির খবর আছে কিনা, কিন্তু কিছুই পায়নি। কিছুই না, শুধু ওর স্বামীর আপাদমস্তক পরিবর্তন আর ওর ছেলের ঘুম জড়ানো গলার প্রশ্ন, বাবার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি স্বপ্নে দেখেছি যে। ওয়েন্ডির জ্যাকের সাথে এতদিন টিকে থাকার একটা বড় কারণ হচ্ছে ড্যানি। যদিও ও সজ্ঞানে এটা কখনো স্বীকার করবে না, কিন্তু এখন ঘুমের ঘোরে ওর মনে পড়ল যে ড্যানি সবসময়ই জ্যাকের বেশি ন্যাওটা ছিল, ঠিক যেমন ওয়েন্ডি নিজে ওর বাবার ন্যাওটা ছিল। ড্যানি কখনো বাবার গায়ে খাবার ছুঁড়ে মারেনি, আর জ্যাক যখনই ওকে খেতে বলতো তখনই ও বাধ্য ছেলের মতো খেয়ে নিত। এমনকি ড্যানির শিশু অবস্থায়ও জ্যাকের ওকে খাওয়াতে কোনো অসুবিধা হতো না। ড্যানির পেটে ব্যথা হলে ওয়েন্ডির ওকে কোলে নিয়ে 1 ঘন্টা দোলাতে হতো, যেখানে জ্যাক ওকে কোলে নিয়ে দুবার ঘরের এপাশ ওপাশ করলেই ছেলেটা বাবার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যেত। ডাইপার বদলাতে যেয়ে জ্যাক কখনোই অভিযোগ করত না। ও ড্যানিকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, আঙ্গুল নিয়ে খেলা করতো ওর সাথে। আর ড্যানি বাবার নাকে একটা খোঁচা মারতে পেরে হাসতে হাসতে গড়িয়ে পড়ত। ও বোতলের পর বোতল দুধ বানিয়ে রাখত ড্যানির জন্য, আর খাওয়া শেষ হলে ড্যানির ঢেকুর না আসা পর্যন্ত ওকে কোলে উঠিয়ে রাখত। ড্যানির বয়স যখন মাত্র 6 মাস, তখনই জ্যাক ওকে নিয়ে একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল।
আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, ড্যানি একটুও বিরক্ত না করে বাবার কোলে চুপচাপ শুয়ে খেলা দেখেছে। ও নিজের মাকে ভালোবাসলেও ও আসলে বাবার ছেলে, কোনো সন্দেহ নেই তাতে। আর ওয়েন্ডি কি ডিভোর্সের ব্যাপারে বারবার নিজের ছেলের নীরব প্রতিবাদ অনুভব করেনি? হয়তো ওয়েন্ডি রান্নাঘরে আলুর ছাল ছিলতে ছিলতে ব্যাপারটা নিয়ে চিন্তা করেছে। এমন সময়ও পেছন ফিরতেই দেখতে পেত ড্যানি ওর দিকে তাকিয়ে আছে, চোখে ভয় আর অভিযোগ নিয়ে। পার্কে হাঁটবার সময় ড্যানি কখনো কখনো জোরে ওর হাত চেপে ধরত, তারপর দাবি করার সুরে জানতে চাইত, তুমি কি আমাকে ভালোবাসো? বাবাকে ভালোবাসো? ওয়েন্ডি হতভম্ব হয়ে জবাব দিত, হ্যাঁ অবশ্যই সোনা। মাঝে মাঝে ওয়েন্ডির এমনও মনে হয়েছে যে ডিভোর্স নিয়ে জ্যাকের সাথে কথা বলা হচ্ছে না, তার কারণ ওর নিজের গাফিলতি নয়, বরং ওর ছেলের ইচ্ছা শক্তির প্রভাবে। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, কিন্তু এখন আধো ঘুমের ঘোরে ওর এই সব কিছু সত্যি মনে হচ্ছে। ওর মনে হচ্ছিল যে ওদের তিনজনকে কেউ একই সুতোয় বেঁধে দিয়েছে, যে ওদের বন্ধন যদি কখনো ধ্বংস হয়ে যায় তাহলে সেটা বাইরের কোনো ক্ষমতার প্রভাবে হবে, ওদের নিজেদের কারণে নয়। ও যা বিশ্বাস করত তার বেশিরভাগই গড়ে উঠেছে জ্যাকের জন্যে, ওর ভালোবাসাকে ঘিরে। ও কখনোই জ্যাককে ভালোবাসা বন্ধ করতে পারেনি, শুধু ড্যানির দুর্ঘটনার সময়টুকু বাদে। আর ও নিজের ছেলেকেও ভালোবাসে, কিন্তু ও সবচেয়ে বেশি ভালোবাসে ওদের দুজনকে একসাথে দেখতে। ও ভালোবাসে ওদের দুজনকে আপন মনে করতে, আর ওর নিজের সমস্ত শক্তি দিয়ে প্রার্থনা করছে যে জ্যাকের এই কেয়ারটেকিং চাকরিটা যেন ওদের ভালো সময়গুলো ফিরিয়ে নিয়ে আসে। অন্য এক বেডরুম। ড্যানি যখন জেগে উঠল, বুম বুম শব্দটা তখন ওর কানে বাজছিল। ও তখনও মাতাল, হিংস্র গলাটা শুনতে পাচ্ছিল, বেরিয়ে আয়, আমি তোকে খুঁজে বের করবই। আস্তে আস্তে বুম বুম শব্দটা বদলে ওর হৃদস্পন্দনের রূপ নিল, আর গলাটা বদলে গিয়ে হয়ে গেল দূরের একটা পুলিশ সাইরেন। ও অস্থিরভাবে নিজের বিছানায় উঠে বসল। ও জানালায় পাতার ছায়ার খেলা দেখতে পাচ্ছিল। ছায়াগুলো জালের মতো একটা আরেকটার সাথে জড়িয়ে আছে, জঙ্গলের লতাগুলোর মতো, বা ওর স্বপ্নে দেখা কার্পেটের নকশার মতো। ও অনুভব করল যে ওর পরনের পাজামা আর ওর শরীরের মাঝে ঘামের একটা পাতলা আবরণ তৈরি হয়েছে। টনি? ও ফিসফিস করে ডাকল, তুমি আছো এখানে? কোনো উত্তর নেই। ও আস্তে করে বিছানা থেকে নেমে জানালা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকালো। সব কিছু শান্ত আর চুপচাপ। রাত 2টো বাজে। বাইরে পাতা পড়া ফুটপাত, পার্ক করে রাখা গাড়ির সারি আর লম্বা গলাওয়ালা রাস্তার বাতি ছাড়া আর কিছুই নেই। তবে এই গা ছমছমে অন্ধকারে বাতিগুলোকে দেখতেও ভৌতিক লাগছিল। ড্যানি রাস্তার দুপাশে যত দূর দেখা যায় ভালো করে লক্ষ্য করল, কিন্তু টনির ঝাপসা ছায়াময় আকৃতিটা কোথাও দেখতে পেল না। গাছের ডালের ফাঁকে বাতাসের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। বাতাস গাড়ির ছাদে আর রাস্তার পাশে ছোট ছোট পাতার ঘূর্ণি তৈরি করেছে। শব্দটা আবছা আর মন খারাপ করা। ড্যানির সন্দেহ হলো যে ও ছাড়া পুরো বোল্ডার শহরে হয়তো কেউ জেগে নেই শব্দটা শুনবার জন্যে, কোনো মানুষ অন্তত নেই। কে জানে রাতের অন্ধকারে আরও কি কি ঘুরে বেড়াচ্ছে, ছুটে লুকিয়ে পড়েছে এক ছায়া থেকে আরেক ছায়ায়, বাতাসে গন্ধ শুকছে শিকারের খোঁজে। আমি তোকে খুঁজে বের করবই। টনি? ও আবার ডাকলো, তবে ও আশা ছেড়ে দিয়েছে। শুধু বাতাস এগিয়ে এলো জবাব দিতে, আরও জোরে গুঙ্গিয়ে উঠল এবার। ওর জানালার নিচে কিছু পাতা ছড়িয়ে গেল বাতাসে, তারপর ক্লান্ত হয়ে পাতাগুলো যেয়ে শুয়ে পড়ল ড্রেনের পাশে। ড্যানি? ড্যানি? ও পরিচিত গলার আওয়াজ পেয়ে চমকে জানালা দিয়ে বাইরে তাকালো। টনির গলার শব্দের সাথে সাথে পুরো রাত যেন জেগে উঠল। বাতাস থেমে যাবার পরও চারদিক থেকে ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। ওর মনে হলো যে ও দূরে বাস স্টপের ছায়াগুলোর মধ্যে আরও গাঢ় একটা ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু ওটা সত্যি নাকি মনের ভুল তা এত দূর থেকে বোঝা সম্ভব না। যেও না ড্যানি। তারপর বাতাসের বেগ আবার বেড়ে গেল। বাতাসের জোরে ড্যানির চোখ কুঁচকে গেল। ও চোখ খুলে দেখতে পেল যে বাস স্টপের কাছের ছায়াটা চলে গিয়েছে, যদি ওটা আগে ওখানে থেকে থাকে তাহলে। তাও ও নিজের জানালার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো।
কতক্ষণ? 1 মিনিট, 1 ঘন্টা, হয়তো আরও বেশি, কিন্তু আর কিছু হলো না। ও আবার নিজের বিছানায় ফিরে গেল। শুয়ে শুয়ে দেখতে লাগলো কিভাবে ওর ছাদে একটা ভৌতিক রাস্তার বাতি কিভাবে ছায়ার জাল সৃষ্টি করছে। ছায়াগুলো ওকে ঘিরে ফেলতে চায়, ওকে টেনে নিয়ে যেতে চায় এক অন্ধকার জগতে, যেখানে লাল রঙে লেখা একটা শব্দ দপদপ করছে, রেড ড্রাম। দৃষ্টিনন্দন ওভারলোক। আম্মু চিন্তায় পড়ে গেছে। আম্মু চিন্তা করছিল যে ওদের পুরনো গাড়িটার পাহাড়ে ওঠার মতো আর শক্তি নেই, আর ওরা যখন আস্তে আস্তে উঠবে তখন পেছন থেকে ছুটে আসা কোনো গাড়ি ওদের ধাক্কা মেরে দিতে পারে। ড্যানি অবশ্য নিশ্চিন্ত আছে, ওর বাবা যদি বলে যে গাড়িটা ওদের নিয়ে যেতে পারবে, তাহলে গাড়িটা আসলেই ওদের নিয়ে যেতে পারবে। আমরা প্রায় এসে পড়েছি, জ্যাক বলল। ওয়েন্ডি কপাল থেকে চুল সরিয়ে জবাব দিল, যাক বাবা। ও ডান দিকের সিটে বসা, ওর কোলের ওপর একটা উপন্যাস খোলা অবস্থায় পড়ে আছে। ও নীল জামাটা পরে আছে, যেটাকে ড্যানি বলে ওর সব থেকে সুন্দর জামা। জামাটার কলার বেশ উঁচু, আর এ জামাটা পরলে ওকে মাত্র হাই স্কুল পাশ করা কোনো কিশোরীর মতো দেখায়। বাবা বারবার মায়ের উরুতে হাত রাখছিল, আর মা হাসতে হাসতে বারবার সরিয়ে দিচ্ছিল, বলছিল, দূর হ শয়তান। বাবা ওকে একবার বোল্ডারের কাছে যে পাহাড়গুলো আছে সেগুলো দেখাতে নিয়ে গিয়েছিল, কিন্তু এই পাহাড়গুলোর তুলনায় তা কিছুই না। ও কয়েকটা পাহাড়ের চূড়ায় সাদা রং দেখতে পাচ্ছিল। বাবা ওকে বলল যে ওগুলো বরফ, আর এসব পাহাড়ের চূড়ায় সারা বছরই বরফ জমে থাকে। আর ওরা আসলেই পাহাড়ের দেশে এসেছে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। কিছু কিছু জায়গায় এত বড় বড় পাথর আছে যেগুলোর ওপাশে কি আছে তা জানালা দিয়ে গলা বের করলেও দেখা যায় না। ওরা যখন বোল্ডার ছেড়ে বের হয় তখন ভালোই গরম পড়েছিল, কিন্তু এখানে দুপুরেই পরিষ্কার আর কনকনে বাতাস বইছে, ভারমন্টের শীতের সময় যেমন দেখা যেত। বাবা গাড়ির হিটারটা ছেড়ে দিয়েছে, যদিও সেটা তেমন ভালো কাজ করে না। ওরা বেশ কয়েকটা সাইন দেখতে পায় রাস্তায়, যেগুলোতে লেখা ছিল, সাবধান, পাথর খসে পড়তে পারে। আর যদিও ড্যানি অধীর আগ্রহে অপেক্ষা করছিল পাথর খসে পড়া দেখবার জন্যে, একবারও তা হয়নি, এখনও নয় অন্তত। প্রায় আধা ঘন্টা আগে ওরা একটা সাইনকে পাশ কাটিয়ে আসে, যেটা বাবার মতে খুবই গুরুত্বপূর্ণ। সাইনটায় লেখা ছিল, সাইডওয়াইন্ডার পাশে প্রবেশ। বাবা বলল যে শীতের সময় স্নো প্লাও এর শেষ গন্তব্যসীমা হচ্ছে এখানে, এরপরের রাস্তাগুলো অনেক খাড়া খাড়া, তাই বরফ ঠেলার গাড়িগুলো এখানে উঠতে পারে না। এখন ওরা আরেকটা সাইনের পাশ দিয়ে যাচ্ছে। এটাই কি লেখা আম্মু? এটাই লেখা, ধীর গতির যানবাহন ডান দিকে। তার মানে আমাদের কথা বলেছে। গাড়িটা আমাদের ঠিকই নিয়ে যেতে পারবে, ড্যানি বলল। প্লিজ ঈশ্বর, বলে মা নিজের তর্জনী আর মাঝের আঙ্গুল দিয়ে ক্রসের সাইন বানালো। ড্যানি মায়ের স্যান্ডেল পরা পায়ের দিকে উকি দিয়ে দেখল যে মায়ের পায়ের আঙ্গুল দিয়েও ক্রস বানিয়েছে। দেখে ওর মজা লাগলো, মাও হাসলো ওর দিকে তাকিয়ে, কিন্তু ড্যানি জানতো যে মায়ের দুশ্চিন্তা যায়নি। রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর উঠেছে। জ্যাক গাড়ির গিয়ার বদলে প্রথমে থার্ড, তারপর সেকেন্ড গিয়ারে নিয়ে এলো। গাড়ির ইঞ্জিন ক্যাচ ক্যাচ করে প্রতিবাদ জানালো। ওয়েন্ডি শঙ্কিত চোখে মিটারের দিকে তাকালো। গাড়ির স্পিড 40 থেকে প্রথমে 30, তারপর 20-এ এসে থামল। ফুয়েল পাম্প। ও নিচু সরে শুরু করলো। ফুয়েল পাম্প এখনও 3 মাইল টানতে পারবে। জ্যাকের তরফ থেকে দ্রুত জবাব এলো। ওদের পাশ থেকে উঁচু পাথরের সারি সরে গেল, আর তার জায়গা নিল একটা খাড়া গভীর উপত্যকা। উপত্যকার কিনারে লাইন দিয়ে পাইন গাছ নেমে গেছে, প্রায় 100-150 ফিট নিচে। ওখানে ওয়েন্ডি একটা ছোট্ট ঝর্ণাও দেখতে পাচ্ছিল। পাহাড়গুলো অদ্ভুত সুন্দর, কিন্তু কঠোর, যেন ওদের সতর্ক করছে, এখানে কোনো ভুল হলে নিস্তার নেই। ও নিজের ভেতর চাপা এক ধরনের শঙ্কা অনুভব করল। সিয়েরা নেভাডার ওদিকে একদল অভিযাত্রী একবার পাহাড়ে আটকা পড়ে যায়, শেষে ওদের একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকতে হয়েছে। পাহাড়ে খুব বেশি ভুল করবার সুযোগ পাওয়া যায় না। জ্যাক আবার গিয়ার বদলানোর সাথে সাথে গাড়িটা এবার ঝাঁকুনি খেয়ে উপর দিকে উঠতে লাগলো।
গাড়িটার ইঞ্জিন এখনও বেশ জোরে শব্দ করছিল। জানো, ওয়েন্ডি বলল, আমি সাইড ওয়াইন্ডার পার করবার পর রাস্তায় বোধহয় সব মিলিয়ে 5টা গাড়ি দেখেছি। তার মধ্যে একটা আবার ছিল হোটেলের লিমোসিন। জ্যাক মাথা নাড়ল। ওটা ডেনভারের এয়ারপোর্টে যায়। এখনই হোটেলের পেছনে কয়েকটা জায়গা জমে গিয়েছে। ওয়াটসন বলল, কালকে নাকি আরও বেশি বরফ পড়বে। পাহাড় থেকে যারা নামতে চায় ওরা মেইন রোডটা ব্যবহার করছে। ওই হারামজাদা অ্যালম্যান হোটেলে থাকলেই হয়। আছে নিশ্চয়ই। তুমি কি শিওর যে আমাদের খাবারের কোনো অভাব হবে না? ওয়েন্ডির মাথায় তখনও সিয়েরা নেভাডার কথা ঘুরছে। ও তো তাই বলল। ও বলল যে হ্যালোরান তোমাকে খাবারের দায়িত্ব বুঝিয়ে দেবে। হ্যালোরান হচ্ছে হোটেলের বাবুর্চি। ও আস্তে করে বলল, স্পিডোমিটারের দিকে চোখ রেখে। এখন গাড়ির স্পিড 15 মাইল থেকে 10 মাইলে এসে ঠেকেছে। ওই যে চূড়া, জ্যাক বলল। ও হাত দিয়ে প্রায় 300 গজ দূরের একটা জিনিসের দিকে ইশারা করছিল। ওখানে একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে ওভারলুক হোটেল দেখা যায়। আমি রাস্তা থেকে সরে গাড়িটাকে একটু রেস্ট দিতে চাই। ও ঘাড় বাঁকিয়ে ড্যানির দিকে তাকালো। তুই কি বলিস ডক? আমরা হয়তো হরিণও দেখতে পারবো। দারুণ বাবা। গাড়িটা কষ্ট করে উপরে উঠতে লাগলো। স্পিডোমিটার এখন 5 কিলোমিটারের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছিল। ওই সাইনটায় কি লেখা ছিল আম্মু? সামনে সুন্দর দৃশ্য, মা কর্তব্যপূর্ণভাবে জবাব দিল। জ্যাক ব্রেকে চাপ দিয়ে গিয়ার বদলে গাড়িকে নিউট্রালে নিয়ে এলো। চল, ও বলে গাড়ি থেকে নেমে গেল। ওরা সবাই মিলে রেলিংয়ের কাছে গেল। এটার কথাই বলছিলাম, বলে জ্যাক হাত দিয়ে সামনে দেখালো। ওয়েন্ডির মনে হলো এতদিন যে বইয়ে পড়েছে প্রচণ্ড সুন্দর কিছু সামনে পড়লে মানুষের দম আটকে আসে, এ কথাটা আসলে ভুল নয়। এক মুহূর্তের জন্য ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সামনের দৃশ্যটা দেখে। ওরা একটা চূড়ার উপর দাঁড়িয়ে আছে। ওদের উল্টো দিকে কত দূরে তা বলা অসম্ভব আরেকটা বিশাল পাহাড় জেগে উঠেছে। সামনের পাহাড়টার চূড়া মেঘে ঢাকা পড়ে গিয়েছে। নিচে ও পেঁচানো রাস্তা দিয়ে ঘেরা উপত্যকার দেখতে পাচ্ছিল, যেটা দিয়ে ওদের গাড়ি উঠে এসেছে এতক্ষণ। ও ভয়ে বেশিক্ষণ নিচের দিকে তাকালো না। ওর মনে হলো যে এদিক ওদিক তাকিয়ে থাকলে ওর মাথা ঘুরিয়ে বমি এসে যাবে। ওর কল্পনা এই পরিবেশে যেন লাগামহীন হয়ে গেল। ও চিন্তা করতে লাগলো যে ও পড়ে যাচ্ছে পাহাড়ের চূড়া থেকে। প্রচণ্ড বাতাসে উঠছে ওর চুল আর জামা। ওর শরীরের ঘূর্ণনের কারণে ওর চোখের সামনে ভাসছে একবার আকাশ আর একবার পাথর। ওর চিৎকার ওর মুখ থেকে বের হওয়া মাত্র হারিয়ে যাচ্ছে প্রচণ্ড বাতাসের জোরে। ওয়েন্ডি জোর করে খাদের দিক থেকে চোখ সরিয়ে জ্যাক যেদিকে ইশারা করছে সেদিকে তাকালো। ও দেখতে পেল যে ওদিকে হাইওয়েটা পাহাড়কে পেঁচিয়ে উঠে গিয়েছে ওপর দিকে। প্রায় চূড়ার কাছাকাছি পাইন গাছের একটা ছোট্ট ঝাড় পাহাড়ের ধার বেয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। তার একটু সামনে দেখা যাচ্ছে একটা সবুজ লন, আর তারপর দাঁড়িয়ে আছে এসব কিছুর কেন্দ্রবিন্দু ওভারলুক হোটেল। হোটেলটাকে দেখে ওয়েন্ডি আবার নিজের দম ফিরে পেল। ওহ জ্যাক, হোটেলটা কি সুন্দর। তা বটে, ও বলল। আলম্যানের ধারণা যে এটা পুরো আমেরিকায় সবচেয়ে সুন্দর জায়গা। আমি ওকে খুব একটা পছন্দ করি না, কিন্তু এ ব্যাপারটায়। ড্যানি, তোর কিছু হয়নি তো? ওয়েন্ডি দ্রুত মাথা ঘুরিয়ে চারদিকে তাকালো ড্যানি কোথায় তা দেখবার জন্যে। নিজের ছেলের ক্ষতির ভয় ওকে অন্য সব কিছু ভুলিয়ে দিয়েছে। ও ড্যানিকে দেখতে পেয়ে ওর দিকে ছুটে গেল। ড্যানি শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর মুখ কাগজের মতো সাদা আর চোখ হোটেলের দিকে। ওর চোখে শূন্য দৃষ্টি, জ্ঞান হারাবার আগে মানুষের চোখ যেমন হয়। ওয়েন্ডি ড্যানির পাশে বসে ওর দু কাঁধে হাত রাখল। ড্যানি, কি? জ্যাক ওর পাশে এসে দাঁড়ালো। তুই ঠিক আছিস ডক? ও ড্যানিকে ছোট্ট একটা ঝাঁকুনি দিতেই ড্যানির দৃষ্টি স্বাভাবিক হয়ে এলো। আমি ঠিক আছি বাবা, কোনো অসুবিধা নেই। কি হয়েছিল ড্যানি? ওয়েন্ডি জানতে চাইল। তোমার কি মাথা ঘুরাচ্ছিল সোনা?
না, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম। আমি তোমাদের ভয় পাইয়ে দিতে চাইনি। ও ওর সামনে হাঁটু গেড়ে বসা বাবা মার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল। হয়তো চোখে রোদ লেগেছে দেখেই এমন লাগছিল। চল, তোকে হোটেলে নিয়ে যাই, তোর এক গ্লাস পানি খাওয়া দরকার। গাড়িটা চলতে শুরু করলে ড্যানি জানালা দিয়ে পাহাড়ি রাস্তাটার দিকে তাকালো। গাছের ফাঁকে ফাঁকে ওভারলুক হোটেলও দেখা যাচ্ছিল। এই হোটেলটাকেই ও স্বপ্নে দেখেছে, বুম বুম শব্দে আর অন্ধকারে ঢাকা একটা জায়গা, যেখানে খুব চেনা একজন মানুষ ওকে অন্ধকারে ঢাকা একটা করিডোরে তাড়া করে বেড়াচ্ছিল। রেডরাম যাই হোক, সেটা এই হোটেলটার ভেতরেই আছে। ঘুরে ফিরে দেখা। চওড়া পুরনো দরজাগুলো দিয়ে ঢুকতেই ওরা দেখতে পেল যে অ্যালম্যান ওদের জন্য অপেক্ষা করছে। ও জ্যাকির সাথে হাত মেলালো আর ঠান্ডা চোখে ওয়েন্ডির দিকে তাকিয়ে একটু মাথা ঝোঁকালো। হয়তো ও খেয়াল করেছে যে ওয়েন্ডি ঢোকা মাত্র সবার চোখ ঘুরে গিয়েছে ওর লম্বা সোনালি চুল আর নীল রঙের নেভি ড্রেসের দিকে। জামাটা ভদ্রতা বজায় রেখে হাঁটুর 2 ইঞ্চি ওপরেই থেমে গিয়েছে, কিন্তু ওটুকু দেখেই বোঝা যাচ্ছিল যে ওর পা দুটো সুন্দর। শুধু ড্যানিকে দেখে মনে হলো যে অ্যালম্যান সত্যিই খুশি হয়েছে। ওয়েন্ডি এই ব্যাপারটা আগেও লক্ষ্য করেছে। যারা বাচ্চাদের সহ্য করতে পারে না তারাও ড্যানিকে দেখলে গলে যায়। অ্যালম্যান একটু কোমর ঝুঁকিয়ে ড্যানির দিকে একটা হাত বাড়িয়ে দিল। ড্যানি ভদ্রভাবে হাতটা ধরে ঝাঁকালো। ওর মুখে কোনো হাসি দেখা দিল না। ড্যানি আমার ছেলে, জ্যাক বলল, আর আমার স্ত্রী উইনিফ্রেড। আপনাদের দুজনকে দেখেই খুশি হলাম, অ্যালম্যান বলল। তোমার বয়স কত ড্যানি? 5 বছর। 5 বছর স্যার। স্যার? আলমান একটা সন্তুষ্ট হাসি দিয়ে জ্যাকের দিকে তাকালো। ও তো খুব ভদ্র ছেলে। অবশ্যই, জ্যাক বলল। আর মিসেস টরেন্স? আলম্যান ওয়েন্ডির দিকেও একটু ঝুঁকল। এক মুহূর্তের জন্য ওয়েন্ডি বেজার হয়ে ভাবল যে অ্যালম্যান ওর হাতে চুমু খেতে চায়। ও নিজের হাত একটু বাড়িয়ে দিল। আলম্যান হাতটা ধরল ঠিকই, কিন্তু তার বেশি আর কিছু করল না। আলম্যানের হাত ছোট, শুকনো আর মসৃণ। ওয়েন্ডির মনে হলো যে ও হাতে পাউডার দিয়ে রাখে। লবিতে প্রচুর ব্যস্ততা দেখা যাচ্ছিল। পুরনো আমলের উঁচু পিঠওয়ালা প্রায় সবগুলো চেয়ারেই সরিয়ে ফেলা হয়েছে। বেলবয়রা হাতে সুটকেস নিয়ে করিডোরে আসা যাওয়া করছিল, আর ডেস্কে একটা লম্বা লাইন দেখা যাচ্ছিল। ডেস্কে একটা বিরাট সাইজের পুরনো আমলের ক্যাশ রেজিস্টার রাখা। তার পেছনের দেয়ালে লাগানো আধুনিক ক্রেডিট কার্ডের পোস্টারগুলোকে বেমানান লাগছে। ওদের ডান দিকে একটা লম্বা বন্ধ দরজার পাশে ছিল একটা ফায়ারপ্লেস, যেটাতে এখন আগুন জ্বলছে। 3 জন নান একটা সোফা দিয়ে ফায়ারপ্লেসটার এত কাছে বসে আছে যে দেখে মনে হচ্ছিল এখনই ওদের গায়ে আগুন লেগে যাবে। ওরা নিজেদের মধ্যে গল্প আর হাসাহাসি করতে করতে অপেক্ষা করছে ডেস্কের লাইনটা একটু কমবার জন্যে। ওদের ব্যাগগুলো সোফার পাশে রাখা ছিল। ওদের দেখতে দেখতে ওয়েন্ডির নিজের ঠোঁটেও হাসি ফুটে উঠল। ওদের কারো বয়সই 60-এর কম হবে না। চারপাশে মানুষের কথা বলার গুঞ্জন শোনা যাচ্ছিল। ডেস্কের বেলটা ডিং করে বেজে উঠছে একটু পরপর। হোটেল ক্লার্কদের দ্রুত ডাকো। এরপরে কে আছেন? এসব দেখে ওয়েন্ডির নিউ ইয়র্কে ওদের হানিমুনের কথা মনে পড়ে গেল। প্রথমবারের মতো ওয়েন্ডির মনে হলো যে ওদের হয়তো এটাই দরকার ছিল। শুধু ওরা 3 জন সারা দুনিয়া থেকে আলাদা 3 মাসের জন্য। পারিবারিক হানিমুন। ও ড্যানির দিকে তাকিয়ে হাসল। ড্যানি চোখ বড় বড় করে সব কিছু দেখছিল। বাইরে আরেকটা লিমোসিল এসে দাঁড়ালো, ধূসর রঙের। মৌসুমের শেষ দিন, আলম্যান বলছিল। হোটেল বন্ধ করবার দিন। সবসময় এই দিনগুলো অনেক ব্যস্ত থাকে। আমি ভেবেছিলাম আপনারা 3টার দিকে আসবেন মিস্টার টরেন্স। গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে যেতে পারে ভেবে আমি একটু আগেই রওনা দিয়েছিলাম। পরে দেখলাম যে কিছু হয়নি। খুব ভালো, আলম্যান বলল। আমি চাই একটু পরে আপনাদের এ জায়গাটা ঘুরিয়ে দেখাতে। আর হ্যালোরানও চায় খাবারের ব্যাপারটা নিয়ে মিসেস টরেন্সের সাথে কথা বলতে। কিন্তু সমস্যা হচ্ছে, একজন ক্লার্ক তাড়াহুড়ো করে আসতে যেয়ে প্রায় অ্যালম্যানের ওপর হুমড়ি খেয়ে পড়ল। ও নিজেকে সামলে নিয়ে বলল, মিস্টার অ্যালম্যান। কি ব্যাপার? মিসেস ব্র্যান্ড। ক্লার্ক একটু অস্বস্তিতে পড়ে গেছে মনে হলো। উনি আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড ছাড়া আর কিছু দিয়ে বিল দিতে রাজি হচ্ছেন না। আমি ওনাকে বলেছি যে আমরা গত বছর থেকে আমেরিকান এক্সপ্রেস নেওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু উনি। ও থেমে টরেন্স পরিবারের দিকে চোখ বুলালো, তারপর অ্যালম্যানের দিকে তাকালো। ও নিজের কাঁধ ঝাঁকালো।
আমি দেখছি ব্যাপারটা। ধন্যবাদ মিস্টার অ্যালম্যান বলে ক্লার্ক নিজের ডেস্কে ফেরত গেল। ডেস্কটার সামনে একজন মহিলা দাঁড়িয়েছিল, তার পরনে একটা ফার কোট আর পালকের চাদর। মহিলাকে অত্যন্ত বিরক্ত মনে হচ্ছিল। আমি 1955 সাল থেকে ওভারলুক হোটেলে আসছি, সে উঁচু গলায় তার সামনে বসা হাসি মুখের ক্লার্ককে বলল। আমার দ্বিতীয় স্বামীর ওই জঘন্য রোগে কোটটার স্ট্রোক হবার পরও আমি আশা বন্ধ করিনি, আর আমাকে কখনো আমেরিকান এক্সপ্রেস বাদে অন্য কিছু ব্যবহার করতে হয়নি। দরকার হলে তোমরা পুলিশ ডাকো, ওরা আমাকে টেনে নিয়ে যাক, তাও আমি আমেরিকান এক্সপ্রেস ছাড়া অন্য কিছু দিতে রাজি হব না। একটু শুনবেন, মিস্টার অ্যালম্যান বলল। ওরা দেখল যে অ্যালম্যান যে শ্রদ্ধাশীল ভঙ্গিতে মহিলার কোনোই ছুঁয়ে তাকে জিজ্ঞেস করল সমস্যাটা কোথায় হয়েছে। মহিলা তার সমস্ত রাগ এবার অ্যালম্যানের ওপর ঝাড়তে শুরু করলো। অ্যালম্যান সহানুভূতি ভরে তার কথা শুনল, তারপর মাথা নেড়ে মিসেস ব্র্যান্ডকে কি যেন একটা বলল। মিসেস ব্র্যান্ড বিজয়ী হাসি দিয়ে ক্লার্কের বেজার চেহারার দিকে তাকিয়ে বললেন, যাক, এ হোটেলে অন্তত একজনকে পেলাম যে একটা অসভ্য নয়। মহিলা অ্যালম্যানের দিকে হাত বাড়িয়ে দিল, আর অ্যালম্যান তার কনুয়ের ফাঁকে হাত গলিয়ে তাকে অফিসের দিকে নিয়ে গেল। অ্যালম্যান লম্বায় খুব বেশি হলে মহিলার ফারকোট পরা কাঁধে পড়বে। বাব্বা, ওয়েন্ডি হাসতে হাসতে বলল, লোকটা নিজের কাজ ভালোই জানে। কিন্তু উনি তো আসলে মহিলাটাকে পছন্দ করেন না, ড্যানি সাথে সাথে জবাব দিল। উনি শুধু পছন্দ করবার ভান করছিলেন। জ্যাক ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিল। আমি জানি ডগ, কিন্তু দুনিয়ায় কিছু কিছু জায়গায় তোষামোদ না করলে চলে না। তোষামোদ মানে? তোষামোদ হচ্ছে, ওয়েন্ডি ওকে বলল, যখন তোমার বাবা আমাকে বলে যে আমার নতুন হলুদ জামাটা ওর খুব পছন্দ হয়েছে, যদিও ওর আসলে জামাটা ভালো লাগেনি, অথবা যখন ও বলে যে আমার ওজন কমাবার দরকার নেই, তখন। ওহ, মানে মজার জন্যে মিথ্যা কথা বলা? অনেকটা। ও অনেকক্ষণ মাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। এখনও বলল, আম্মু, তুমি খুব সুন্দর। মা আর বাবা যখন একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল, তখন ড্যানি ব্যাপারটা বুঝতে না পেরে ভ্রু কুঁচকাল। আলম্যান অবশ্য আমাকে কোনো রকম তোষামত করেনি, জ্যাক বলল। চলো আমরা জানালার ওদিকে যাই। লবির মাঝখানে জিন্সের জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকতে আমার অস্বস্তি লাগছে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম হোটেল বন্ধের দিন এত মানুষ থাকবে না। তোমাকে দেখতে ভালো লাগছে, ওয়েন্ডি বলল। তারপর ওরা আবার হাসিতে ফেটে পড়ল। ওয়েন্ডি নিজের মুখে হাত চাপা দিল যাতে বেশি জোরে শব্দ না হয়। ড্যানি এখনও বুঝতে পারছিল না কি হয়েছে, কিন্তু ওর ভালো লাগছিল এটা দেখে যে বাবা আর মা আবার একজন আরেকজনকে ভালোবাসছে। ড্যানির মনে হলো যে এই হোটেলটা মাকে অন্য কোনো জায়গার কথা মনে পড়িয়ে দিচ্ছে, যেখানে ওরা দুজন খুশি ছিল। ও আশা করলো যে মার হোটেলটাকে যতটা ভালো লেগেছে ওরও যাতে ততটাই ভালো লেগে যায়। ও বারবার মনে মনে নিজেকে বলছিল যে টনি ওকে যা দেখায় তা সবসময় সত্যি হয় না, ও সাবধানে থাকবে। রেডরাম শব্দটা আবার কোথায় দেখা দেয় তার ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু ও বাবা মাকে কিচ্ছু বলবে না, কারণ অনেক দিন পর ওদের সত্যি সত্যি খুশি দেখাচ্ছিল, আর ওদের ভেতর কোনো খারাপ চিন্তা ছিল না। এখানে দেখো, জ্যাক বলল। ওহ, কি সুন্দর ড্যানি, এসে দেখে যাও। ড্যানির দেখে খুব একটা সুন্দর লাগলো না। ও উঁচু জায়গা পছন্দ করে না, ওর মাথা ঘোরায়। বাইরে একটা পরিপাটি লন। লনটার একপাশে একটা ছোট্ট গলফ কোর্স দেখা যাচ্ছে, আর লনটা একদিকে ঢালু হয়ে একটা সুইমিং পুলের সাথে মিশেছে। বন্ধ লেখা একটা সাইন পুলটার পাশে দাঁড় করানো ছিল। বন্ধ সাইনটা ড্যানি নিজেই পড়তে পারে। বন্ধ, পিজা, প্রবেশ, বাহির, এসব সাইন ও নিজের আয়ত্তে এনে ফেলেছে। পুলের পরে একটা খোলামকুচি বেছানো রাস্তা দেখা যাচ্ছিল। সে রাস্তার শেষে একটা সাইন লাগানো, যেটা ড্যানি পড়তে পারছিল না। বাবা, রোকে মানে কি? এক ধরনের খেলা, জ্যাক বলল। অনেকটা ক্রোকে খেলার মতো, শুধু অন্যরকম একটা মাঠে খেলতে হয় আর কয়েকটা নিয়ম আলাদা। রোকে অনেক পুরনো খেলা, মাঝে মাঝে এখানে টুর্নামেন্ট হয়।
ক্রিকেটে যেভাবে একটা হাতুড়ি দিয়ে মেরে মেরে বল এগিয়ে নিয়ে যেতে হয়, এখানেও কি তাই? হ্যাঁ তাই। জ্যাক মাথা নাড়ল। শুধু হাতুড়িটার হাতলটা একটু খাটো আর মাথাটার একদিক রাবারের আরেক দিক কাঠের। জ্যাক তখনও কথা বলছিল। তুই চাইলে আমি খেলাটা তোকে শেখাতে পারি। হয়তো। ড্যানির নিস্পৃহ উত্তর, আর বাবা মা একজন আরেকজনের সাথে দৃষ্টি বিনিময় করল। মনে হয় না আমার খেলাটা বেশি ভালো লাগবে। ডক, তোর যদি ভালো না লাগে তাহলে তোকে কেউ জোর করবে না, ঠিক আছে? আচ্ছা। জন্তু জানোয়ারগুলোকে তোমার ভালো লাগছে না? ওয়েন্ডি জানতে চাইল। এটাকে বলে টোপিয়ারি। ওদের সামনে একটা বাগানও ছিল যেটার ঝোপগুলোতে ছেটে পশুদের রূপ দেয়া হয়েছে। ড্যানি লক্ষ্য করল যে ওখানে একটা খরগোশ, কুকুর, গরু আর বড় বড় সিংহের আকৃতি দেখা যাচ্ছে। ওই জন্তুগুলোকে দেখেই আঙ্কেল অ্যালের মাথায় আসে আমাকে এখানে চাকরি দেবার কথা। জ্যাক জানালো, আমি কলেজে থাকতে একটা ল্যান্ডস্কেপিং কোম্পানির জন্য কাজ করতাম। আমাদের কাজ ছিল মানুষের লন সুন্দর করে দেয়া আর টপিয়ারি বানানো। আমি একটা মহিলার জন্য টপিয়ারি বানিয়ে দিয়েছিলাম। ওনার বাগান কেমন ছিল বাবা? সুন্দর? হ্যাঁ, কিন্তু ওখানে পশু পাখির ডিজাইন ছিল না। জ্যাক বলল, ওনার বাগানে আমরা তাসের চিহ্নের মতো ডিজাইন করে দিয়েছিলাম। একটা ঝোপ, স্কাবনের মতো, একটা রুহিতন, এরকম। কিন্তু ঝোপগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে, বুঝলি? ওরা দুজন জ্যাকের দিকে অবাক হয়ে তাকালো। বাবা? ড্যানি প্রশ্ন করল। ও চোখ পিটপিট করলো ওদের দিকে তাকিয়ে, যেন অনেক দূর থেকে ও মাত্র ফিরে এসেছে। ঝোপগুলো বাড়তেই থাকে ড্যানি, তাই মাঝে মাঝে আমার এসে ওদের ছাড়তে হতো। শীত আসার আগ পর্যন্ত এমন করতে হয়, কারণ শীতের সময় ঝোপগুলোর পাতা ঝরে যায়। তখন আর ছাটাছাটির কোনো ব্যাপার নেই। আরে, একটা খেলার জায়গাও আছে, ওয়েন্ডি বলল। আমার ছেলের কপাল ভালো। প্লেগ্রাউন্ডটা টপিয়ারির ঠিক পেছনেই। দুটো দোলনার সেট, সেখানে নানা দৈর্ঘ্যের দোলনা ঝোলানো আছে। একটা ছোট কৃত্রিম জাঙ্গল জিম বলে ওটাকে। দুটো স্লিপার আর ওভারলুক হোটেলের একটা ছোট মডেল খেলবার জায়গার দখল করে আছে। তোমার পছন্দ হয়েছে ড্যানি? ওয়েন্ডি জানতে চাইল। খুব, ও বলল। ড্যানি মনে মনে চাচ্ছিল যে ওর গলায় যাতে একটু আনন্দ প্রকাশ পায়। জায়গাটা দারুণ। খেলার জায়গার পরে হচ্ছে সাধারণ দেখতে একটা তারের বেড়া, তারপর ওরা যে লম্বা রাস্তাটা ধরে গাড়ি চালিয়ে এসেছে সেটা, আর তারও পরে হচ্ছে গভীর উপত্যকা। ড্যানি একাকিত্ব কথাটার মানে জানতো না, কিন্তু এই মুহূর্তে কেউ যদি ওকে শব্দটার অর্থ বলতো তাহলে ও মেনে নিত যে এই জায়গাটার জন্যে এর চেয়ে মানানসই শব্দ আর নেই। আরও অনেক নিচে কালো লম্বা একটা ঘুমন্ত সাপের মতো সাইড ওয়ান্ডারের যাবার রাস্তাটা শুয়ে আছে। এই রাস্তাটা সারা শীতকাল বন্ধ থাকবে। কথাটা মনে হতেই ড্যানির একটু অস্বস্তি হলো। বাবা যখন ওর ঘাড়ে হাত রাখলো তখন ও প্রায় চমকে উঠল। আমি যত তাড়াতাড়ি পারি তোর জন্য পানি নিয়ে আসবো ডক, ওরা সবাই এখন একটু ব্যস্ত। কোনো অসুবিধা নেই বাবা। মিসেস ব্র্যান্ড উজ্জ্বল চেহারা নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন। তার কিছুক্ষণ পর দুজন বেলবয় 8টা সুটকেস কোনো মতে টানতে টানতে তার পিছে বেরিয়ে এলো। ড্যানি জানালা দিয়ে দেখল যে ওরা বের হবার সময় মিলিটারি পোশাকের মতো ধূসর উর্দি আর টুপি পরা একজন মানুষ ওনার গাড়িটা গেটের সামনে নিয়ে এলো। ছেলেটা নেমে মহিলার দিকে একটু মাথা নত করল, তারপর গাড়ির ট্র্যাঙ্ক খুলে ছুটে গেল সুটকেস তুলতে সাহায্য করবার জন্যে। ঠিক তখন মিসেস ব্র্যান্টের একটা চিন্তা ড্যানির কানে বেজে উঠল। সাধারণত ড্যানি মানুষের ভিড় আছে এমন জায়গায় শুধু শোরগোল ছাড়া কিছু শুনতে পায় না, কিন্তু এখন ও পরিষ্কার শুনতে পেল মিসেস ব্র্যান্ট ভাবছেন। মিসেস ব্র্যান্ট কেন ছেলেটার সাথে শুতে চান? একলা শুতে কি ওনার ভয় লাগে? ড্যানি এত ছোট, কিন্তু ও তো এখনই একলা শুতে পারে। ছেলেটা কাজ শেষ করে গাড়ির সামনের দিকে এগিয়ে এলো যাতে ও মহিলাকে গাড়িতে উঠতে সাহায্য করতে পারে। ড্যানি মনোযোগ দিয়ে শুনছিল মিসেস ব্র্যান্ট শোবার ব্যাপারে আর কোনো কথা চিন্তা করেন কিনা বুঝবার জন্য, কিন্তু উনি শুধু হেসে ছেলেটার হাতে $1 একটা নোট দিলেন টিপ হিসেবে। তার এক মুহূর্ত পরেই উনি গাড়িটাতে উঠে চলে গেলেন নিজের রাস্তায়।
ও একবার ভাবল যে মাকে জিজ্ঞেস করবে মিসেস ব্র্যান্ট ওই ছেলেটার সাথে শুতে চান কেন। তারপর সিদ্ধান্ত নিল যে না করাই ভালো। মাঝে মাঝে উল্টোপাল্টা প্রশ্নের জন্যে ওকে বিপদে পড়তে হয়েছে। তাই ও সোফায় যেয়ে বসে পড়ল। ওরা এটা দেখতে ভালো লাগছিল যে এখানে এসে বাবা আর মা বেশ খুশি হয়েছে, কিন্তু মাথা থেকে ও দুশ্চিন্তার মেঘটা সরাতে পারছিল না। হ্যালোরান। হোটেলের রাঁধুনিকে দেখে ওয়েন্ডি একটু হতাশ হলো। এরকম অভিজাত হোটেলের রাঁধুনি যেমন হওয়া উচিত একদমই সেরকম নয়। প্রথম কথা হচ্ছে, এরকম হোটেলে রাঁধুনি থাকে না, থাকে শেফ। ওয়েন্ডিকে রাঁধুনি বলা চলে যখন ও নিজের রান্নাঘরে আগের দিনের বেঁচে যাওয়া খাবার দিয়ে ক্যাসারোল বানায় তখন। কিন্তু ওভারলুক একটা হোটেল যেটার খাবারের প্রশংসা বড় বড় ম্যাগাজিনেও ছাপা হয়েছে। এরকম হোটেলে যে রান্নার জাদুকর কাজ করে তার হওয়া উচিত খাটো, ফর্সা আর গোলগাল। তার ঠোঁটের ওপর সরু গোঁফ থাকবে, চোখ হবে গাঢ় রঙের আর কথায় ফ্রেঞ্চ টান থাকবে। তার ব্যবহার হবে উগ্র আর বদমেজাজি। হ্যালোরানের চোখ গাঢ় রঙের ঠিকই, কিন্তু আর কিছুই ওর সাথে মেলে না। ও হচ্ছে লম্বা, কৃষ্ণাঙ্গ একজন লোক যার কোকড়ানো চুলে সাদার ছোঁয়া লাগতে শুরু করেছে। ওর কথায় আমেরিকার দক্ষিণাঞ্চলের একটু টান আছে। লোকটা খুব হাসি খুশি, আর যখন হাসে তখন ওর দাঁত এত ধবধবে সাদা দেখায় যে সন্দেহ হয় আসলে ওগুলো নকল দাঁত কিনা। ওয়েন্ডির বাবার নকল দাঁত ছিল, যা সে প্রায়ই খেলার ছলে ওয়েন্ডির সামনে মুখ থেকে বের করে দেখাতো। কিন্তু বাবা এটা শুধু তখনই করত যখন মা বাসায় থাকতো না। ওয়েন্ডির মনে পড়ল। ড্যানি অবাক হয়ে এই বিশাল কৃতির মানুষটাকে দেখছিল। এটা লক্ষ্য করে হ্যালোরান ওকে দু হাতে তুলে নিজের কনুইয়ের ফাঁকে বসিয়ে জিজ্ঞেস করল, তুমি নিশ্চয়ই পুরো শীতকাল এখানে কাটাতে চাও না? হ্যাঁ, আমি চাই, ড্যানি একটা লাজুক হাসি দিয়ে জবাব দিল। না, তুমি আসলে চাও আমার সাথে সেন্ট পিটার্সে এসে রান্না শিখতে আর সন্ধেবেলা বিচে যেয়ে কাঁকড়া ধরতে, তাই না? ড্যানি হিহি করে হেসে মাথা নাড়ল। না, ও চায় না। হ্যালোরান ওকে নিচে নামিয়ে দিল। তুমি যদি আমার সাথে আসতে চাও, হ্যালোরান গম্ভীরভাবে বলল, তাহলে তাড়াতাড়ি চলো। আধা ঘন্টা পর আমি আমার গাড়িতে চেপে বসব। তার 2.5 ঘন্টা পর আমি থাকবো ডেনভার, কলোরাডোর এয়ারপোর্টে। তার 3 ঘন্টার মধ্যে আমি গাড়ি ধরে চলে যাব সেন্ট পিটার্সে, যেখানে পৌঁছেই আমি জামা বদলে বিচে নেমে যাব আর যারা বরফে জমে যাচ্ছে তাদের ওপর খুব একচোট হাসব। বুঝেছ খোকা? জি, ড্যানি হাসতে হাসতে বলল। হ্যালোরান ঘুরে জ্যাক আর ওয়েন্ডির দিকে তাকালো। খুব ভালো ছেলে ও। আমাদেরও তাই মনে হয়। জ্যাক ওর দিকে হাত বাড়িয়ে দিল। জ্যাক টরেন্স, আমার স্ত্রী উইনিফ্রেড। ড্যানির সাথে তো আপনার আগেই পরিচয় হয়েছে, আর পরিচয় করে বেশ ভালোই লেগেছে। ম্যাম, আপনাকে কি বলে ডাকবো, উইনি না ফ্রেডি? ওয়েন্ডি, বলে ও মুচকে হাসল। বেশ, অন্য দুটো নামের চেয়ে এটাই ভালো অবশ্য। এদিকে আসুন। আলম্যান বলেছে আপনাদের ঘুরিয়ে দেখাতে, তাই আপনাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি। তারপর ও আস্তে করে বলল, আর 3 মাস ওর চেহারাটা দেখতে হবে না, ভাবতেই ভালো লাগছে। হ্যালোরান ওদেরকে যে রান্নাঘরটা দেখাতে নিয়ে গেল তত বড় রান্নাঘর ওয়েন্ডি জীবনেও দেখেনি। আর পুরো কিচেনটা ঝকঝকে পরিষ্কার। রুমটা এত বড় যে দেখে ওয়েন্ডির ভয়ই হচ্ছিল। ও হ্যালোরানের পাশে হাঁটতে হাঁটতে চারদিকে তাকিয়ে দেখছিল, আর জ্যাক কি করবে খুঁজে না পেয়ে ড্যানির সাথে ওদের পেছনে পেছন আসছিল। এক পাশের একটা ওয়ালবোর্ডে সব ধরনের ছুরি ঝোলানো, ফল কাটার ছোট্ট ছুরি থেকে শুরু করে কাঁচা মাংস সাইজ করবার বিরাট ছুরি পর্যন্ত। রুটি কাটবার জন্য যে কাঠের বোর্ডটা আছে ওটাই ওয়েন্ডির বাসার খাবারের টেবিলের সমান হবে। একটা দেয়াল পুরো ঢাকা পড়ে গিয়েছিল নানা রকম স্টিলের বাটির আড়ালে। এখানে একলা এলে তো আমি হারিয়ে যাব, ও বলল। আরে কোনো চিন্তা করবেন না, হ্যালোরান জবাব দিল। সাইজে বড় হতে পারে, কিন্তু এটা একটা রান্নাঘর ছাড়া আর কিছুই নয়। এখানে বেশিরভাগ জিনিসেই আপনার কখনো ব্যবহার করতে হবে না, শুধু সব কিছু পরিষ্কার রাখবার চেষ্টা করবেন, এইটুকুই আমার অনুরোধ। আসেন, আপনাকে দেখাই কোন চুলাটা আপনার ব্যবহার করা উচিত। এখানে এটাই সবচেয়ে ছোট চুলা। সবচেয়ে ছোট, ওয়েন্ডি মনে মনে বলল। এখান থেকেই দেখা যাচ্ছে যে চুলাটায় 12টা বার্নার,
দুটো ওভেন আর আরও নানা রকম রান্নার ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি আছে নানা রকম মিটার আর ডায়াল। এখানে সব কিছু গ্যাসে চলে, হ্যালোরান বলল। আপনি তো গ্যাস দিয়ে আগেও রান্না করেছেন, তাই না? হ্যাঁ, আমি গ্যাসের অনেক বড় ভক্ত। হ্যালোরান ঝুঁকে চুলার একটা ডায়াল ঘুরাতেই লাফ দিয়ে একটা নীল রঙের আগুন জ্বলে উঠল। ও ডায়ালটাকে অভিজ্ঞ হাতে ঘুরিয়ে আগুনটাকে আরও ছোট করে আনল। কী ধরনের আগুন দিয়ে রান্না করছি এটা দেখতে আমার ভালো লাগে। আপনি কি বুঝতে পারছেন কোন কোন ডায়াল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, ওভেনের ডায়ালগুলোর গায়ে চিহ্ন দেয়া আছে যাতে সহজে খুঁজে বের করা যায়। আমি সাধারণত মাঝখানের ডায়ালটা ব্যবহার করি, কারণ ওটা দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা সবচেয়ে সোজা। কিন্তু আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেটাই ব্যবহার করতে পারেন। হ্যালোরান বলতে লাগলো, এখানে খাবার কি কি আছে তার একটা লিস্ট আমি সিঙ্কের পাশে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে পেয়েছি আম্মু। ড্যানি দুটো কাগজ নিয়ে এলো সিঙ্কের কাছ থেকে। সাবাস। হ্যালোরান ওর কাছ থেকে কাগজগুলো নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তুমি শিওর তুমি আমার সাথে ফ্লোরিডা আসতে চাও না? ওখানে আমি তোমাকে চমৎকার শ্রিম্প ক্রেওল রান্না করা শিখিয়ে দিব। ড্যানির মুখে হাত চাপা দিয়ে হিহি করে আবার বাবার পাশে ছুটে গেল। এখানে যে পরিমাণ খাবার আছে তাতে আপনাদের 3 জনের প্রায় বছর খানেক চলে যাবার কথা, হ্যালোরান বলল। আমাদের এখানে একটা কোল্ড প্যান্ট্রি আছে, একটা শীতল ঘর আছে, বাক্সের পর বাক্স সবজি আছে আর দুটো রেফ্রিজারেটর আছে। আসুন দেখাই। এর পরের 10 মিনিট ধরে হ্যালোরান একটার পর একটা দরজা খুলে খাবারের হিসাব দিতে লাগলো। এত খাবার ওয়েন্ডি একসাথে কখনো দেখেনি। ওর আবার বরফে আটকা পড়া যাত্রী দলের কথা মনে পড়ে গেল। এত খাবার দেখে ও এই প্রথম ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারল। যখন বরফ পড়া শুরু করবে তখন ওরা সত্যি সত্যি এখানে অনেক দিনের জন্য আটকা পড়ে যাবে। এই বিশাল অভিজাত হোটেলে বসে বসে রূপকথার চরিত্রের মতো ওরা দামি দামি খাবার খাবে আর বাইরে বাতাসের হা হুতাশ শুনবে, কিন্তু বের হতে পারবে না। ভারমন্টে থাকতে যখন ড্যানির হাত ভেঙে গিয়েছিল তখন ওয়েন্ডি হাসপাতালে ফোন করবার 10 মিনিটের মাঝে অ্যাম্বুলেন্স এসে পড়েছিল। একইভাবে ওখানে পুলিশ অথবা দমকলকে ফোন দিলে ওরা 5 মিনিটের মধ্যে এসে হাজির হতো। কিন্তু এখানে যদি ড্যানি একবার জ্ঞান হারিয়ে ফেলে তখন কাকে ডাকা যাবে? হে ঈশ্বর, কি ভয়ঙ্কর একটা চিন্তা। যদি আগুন লেগে যায় তাহলে? যদি জ্যাক সিঁড়িতে পা পিছলে নিজের মাথা ফাটিয়ে? হ্যালোরান ওদেরকে শীতল ঘরে নিয়ে গেল। ঘরটার ভেতরে ওদের নিঃশ্বাসের সাথে বের হওয়া বাষ্প দেখে মনে হচ্ছিল কোনো কমিক চরিত্রের কথা বলার বেলুন। এ ঘরে যেন শীতকাল এখনই এসে পড়েছে। প্লাস্টিক ব্যাগে ডজন ডজন হ্যামবার্গার, 30 ক্যান হ্যাম, 40টা ছাল ছাড়ানো মুরগি, প্রচুর গরুর মাংস আর ভেড়ার একটা আস্ত পা পুরো রুমটা দখল করে রেখেছে। তুমি ভেড়ার মাংস পছন্দ করো ডক? হ্যালোরান হাসতে হাসতে জিজ্ঞেস করল। খুব, ড্যাডি সাথে সাথে জবাব দিল। ও আগে কখনো ভেড়ার মাংস খায়নি। জানতাম তোমার ভেড়ার মাংস পছন্দ হবে। শীতের রাতে 2 স্লাইস ভেড়ার মাংস আর মিন্ট জেলির কোনো তুলনা নেই। কিচেনে মিন্ট জেলিও পাবেন। ভেড়ার মাংস পেট ঠান্ডা করে, শুধু খেতেই মজা নয়, আপনার শরীরের জন্যও ভালো। ওদের পেছন থেকে জ্যাক কৌতূহলী স্বরে প্রশ্ন করল, আপনি জানলেন কিভাবে যে আমরা ওকে ডগ বলে ডাকি? হ্যালোরান ঘুরে দাঁড়ালো। জি? ড্যানি, আমরা ওকে আদর করে ডগ বলে ডাকি, বাগস বানি কার্টুনের মতো। ওকে দেখলেই মনে হয় যে ওর নাম ডগ হওয়া উচিত, তাই না? বলে হ্যালোরান নাকি গলায় বাগস বানির মতো করে বলল। হোয়াটসঅ্যাপ ডগ? ড্যানি আবার হেসে ফেলল আর তারপর হ্যালোরান ওকে বলল, তুমি আসলেই ফ্লোরিডা যেতে চাও না ডগ? পরিষ্কার ড্যানি প্রত্যেকটা শব্দ শুনতে পেয়েছে। ও মুখ তুলে হ্যালোরানের দিকে তাকালো, একটু ভয়ে ভয়ে। হ্যালোরান ওর দিকে চোখ টিপ মেরে আবার ঘুরে খাবারের দিকে তাকালো। ওয়েন্ডি হ্যালোরানের দিক থেকে চোখ সরিয়ে ড্যানির ওপর রাখলো। ওর কেন যেন মনে হচ্ছিল যে ওদের দুজনের মধ্যে গোপনে কোনো কথা হয়েছে। এখানে আপনি পাবেন 20 প্যাকেট সসেজ, 20 প্যাকেট বেকন, হ্যালোরান বলল। আর এই ড্রয়ারে পাবেন 20 পাউন্ড মাখন। খাঁটি মাখন? 100% খাঁটি।
আমি শেষ খাঁটি মাখন খেয়েছি বোধহয় বাচ্চা থাকতে, যখন নিউ হ্যাম্পশায়ারে থাকতাম। এখানে এত আছে যে আপনি 3 মাস টানা খেলেও শেষ করতে পারবেন না। হ্যালোরান বলে হাহা করে হাসল। এখানে পাউরুটি আছে 50 লোফ, আর যদি এর বেশি প্রয়োজন হয় তাহলে প্রচুর ময়দাও কিচেনে পাবেন। ফ্রিজে রাখা পাউরুটির চেয়ে ফ্রেশ জিনিস খাওয়াই ভালো, কি বলেন? এখানে পাবেন মাছ, মাছ খেলে বুদ্ধি বাড়ে, তাই না ডক? আসলেই আম্মু? মিস্টার হ্যালোরানের তো মিথ্যা কথা বলবার কথা নয় সোনা। ওয়েন্ডি হাসল। ড্যানি নাক কুচকালো। আমার মাছ খেতে ভালো লাগে না। ও হ্যালোরান বলল। তার চেয়ে তোমার বলা উচিত এখনও এমন কোনো মাছ তুমি খাওনি যেটা তোমার ভালো লেগেছে। এই মাছগুলো তোমার ভালো লাগবেই। 5 পাউন্ড রেইনবো ট্রাউট, 10 পাউন্ড টারবট, 15 ক্যান টুনা মাছ। ও হ্যাঁ, টুনা মাছ খেতে আমি পছন্দ করি। আর চমৎকার 5 পাউন্ড শোল মাছ। খোকা, সামনের গ্রীষ্মকালে আসতে আসতে বুঝবে যে আমি তোমার কত বড় উপকার করেছি। বলবে যে আপনি আসলে ঠিকই বলেছিলেন। মিস্টার হ্যালোরান এমনভাবে তুড়ি বাজালো যেন ও কিছু মনে করার চেষ্টা করছে। আমার নামটা যেন কি? মাত্র মনে পড়ল, এখন আবার ভুলে গেলাম। মিস্টার হ্যালোরান। ড্যানি হাসতে হাসতে বলল, আপনার বন্ধুরা আপনাকে ডিক বলে ডাকে। আর তুমি যেহেতু আমার বন্ধু, তুমি আমাকে ডিক বলে ডাকতে পারো। আর বন্ধুরা একজন আরেকজনকে আপনি বলে ডাকে না, তাই এখন থেকে তুমি, ঠিক আছে? হ্যালোরানের পিছে পিছে রুমের কোণার দিকে যাবার সময় জ্যাক আর ওয়েন্ডি একজন আরেকজনের সাথে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। হ্যালোরান কি আগে ওদেরকে নিজের ডাকনাম বলেছিল? আর এটা আমার তরফ থেকে একটা উপহার হিসেবে ধরে নিতে পারেন, হ্যালোরান বলল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার শুধু শুধু এত কষ্ট করবার কি দরকার ছিল? ওয়েন্ডি বলল। ওর আসলেই ভালো লেগেছে। হ্যালোরান ওদেরকে একটা 20 পাউন্ডের ছেলা তিতির পাখি দেখাচ্ছিল, যেটার গায়ে লাল রঙের রিবন দিয়ে একটা প্যাচ লাগানো হয়েছে, জন্মদিনের গিফটের মতো। থ্যাঙ্কসগিভিংয়ের দিন তিতিদের রোস্ট থাকতেই হবে ওয়েন্ডি, হ্যালোরান গম্ভীর গলায় বলল। এখন চলো, সবার নিউমোনিয়া হবার আগে এখান থেকে বেরোনো যাক, ঠিক না ডক? ঠিক। প্যান্ট্রির খাদ্যভাণ্ডারে অবশ্য এখানেই শেষ নয়। আরও আছে প্রায় 100 বক্সের মতো গুঁড়ো দুধ, চিনি, ম্যাকারনি, স্প্যাগেটি, ফলমূল, আরও 1000 রকমের খাদ্যদ্রব্য। বাব্বা! বেরিয়ে আসতে আসতে ওয়েন্ডি বলল, 1 সপ্তাহ চালাবার জন্য ওর মাত্র $30 খাবার কিনলেই হয়। এত খাবার একসাথে দেখে ওর মাথা ঘুরছিল। আমার একটু দেরি হয়ে যাচ্ছে, হ্যালোরান ঘড়ি দেখে বলল। আপনি নিজের সুবিধা মতো বাকি ক্যাবিনেটগুলো দেখে নিয়েন, কেমন? আপনাকে এখনও যা যা দেখানো হয়নি তার মধ্যে আছে কনডেন্স মিল্ক, কলা, ইস্ট, পাই, বেকিং সোডা। হয়েছে হয়েছে, ওয়েন্ডি হাসতে হাসতে এক হাত তুলল। আমার জীবনেও সব কিছু মনে থাকবে না। কিচেনটা চমৎকার, আর আমি কথা দিচ্ছি যে আমি সব কিছু পরিষ্কার রাখব। আমি এর চেয়ে বেশি কিছু চাই না, বলে হ্যালোরান জ্যাকের দিকে ঘুরল। মিস্টার অ্যালম্যান কি আপনাকে ইঁদুরের উৎপাতের কথা বলেছে? জ্যাক দাঁত বের করে হাসল। মিস্টার অ্যালম্যান বলেছে যে চিলে কোঠায় ইঁদুর থাকতে পারে, আর মিস্টার ওয়াটসন বলেছে যে বেসমেন্টেও ইঁদুরের বাসা থাকতে পারে। নিচে দেখলাম প্রায় 2 টনের মতো কাগজ আছে, কিন্তু দেখে মনে হলো না সেগুলোর কোনোটাকে ইঁদুর দাঁতে কেটেছে। আহ ওয়াটসন, হ্যালোরান নকল দুঃখ নিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল। আর কাউকে কখনো এত মুখ খারাপ করতে দেখেছেন? উনি একটা ক্যারেক্টার বটে, জ্যাক বলল। নিজের বাবার চেয়ে বেশি মুখ খারাপ কারো সাথে এখন ওর পরিচয় হয়নি। ব্যাপারটা ভাবলে খারাপই লাগে। ওদেরকে ডাইনিং রুমে আবার লম্বা দরজাগুলোর দিকে নিয়ে যেতে যেতে হ্যালোরান বলল, ওদের পরিবার আগে ভালোই ধনী ছিল। ওয়াটসনের পরদাদা অথবা পরদাদার বাবা, আমার ঠিক মনে নেই, কোনো একজন এই হোটেলটা বানায়। হ্যাঁ, আমিও তাই শুনলাম, জ্যাক উত্তর দিল। পরে কি হলো? ওয়েন্ডির প্রশ্ন। ওরা বেশি দিন সম্পত্তি ধরে রাখতে পারেনি, হ্যালোরান বলল। আপনি যদি সুযোগ দেন তাহলে ওয়াটসন দিনে 2 বার করে আপনাকে গল্পটা শোনাবে। এই জায়গাটায় ওয়াটসনের পরিবারের সাথে কিছু দুঃখজনক ঘটনা ঘটে। ওয়াটসনের বাবার 2 ছেলের মধ্যে একজন এখানেই ঘোড়া চালাতে যেয়ে একটা দুর্ঘটনায় মারা যায়,
যখন হোটেলটা বানানো হচ্ছিল। 1908 থেকে 1909 সালের ঘটনা। তারপর বুড়ো মানুষটার বউ ফ্লুতে মারা যায়। পরে ও আর ওর ছোট ছেলেকে হোটেলের কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই হোটেলেই যেটা ওনার পূর্বপুরুষ বানিয়েছিল। আসলেই ব্যাপারটা দুঃখের, ওয়েন্ডি বলল। পরে ওনার কি হলো, ওয়াটসনের বাবার? জ্যাক জানতে চাইল। ভুলে একটা ইলেকট্রিক সকেটে আঙ্গুল ঢুকাবার ফলে শক লেগে মারা যান, হ্যালোরান জবাব দিল। এটা 1930-এর দিকে, যার পরে অর্থনৈতিক মন্দার কারণে হোটেলটা 10 বছরের জন্য বন্ধ হয়ে যায়। যাই হোক জ্যাক, তুমি এবং তোমার স্ত্রী যদি একটু খেয়াল রাখো যে কিচেনেও ইঁদুরের উৎপাত শুরু হয়েছে কিনা, তাহলে ভালো হয়। হ্যালোরান যে কখন আপনি থেকে তুমিতে চলে গেছে ওরা বুঝতেই পারেনি, যদিও ওরা দুজন কিছু মনে করলো না। হ্যালোরান ওদের দুজনের চেয়ে বয়সে বেশ বড়ই হবে। যদি ইঁদুর দেখতে পাও তাহলে ওদের ধরার জন্য ফাঁদ ব্যবহার করবে, বিষ নয়। জ্যাক চোখের পাতা ফেলল। অবশ্যই। কোনো গাধা কিচেনে বিষ দেওয়ার কথা চিন্তা করবে? হ্যালোরান একটা তিক্ত হাসি দিল। মিস্টার অ্যালম্যান। আর কে? গত শীতের সময় যখন ওনার মাথায় প্রথম এই বুদ্ধিটা খেলে, তখন আমি শোনার সাথে সাথে বলেছিলাম, মিস্টার অ্যালম্যান, ধরুন গ্রীষ্মকালে যখন আবার হোটেল খুলবে, তখন ওপেনিং নাইটে যে ভোজ হয় সেখানে আমি স্যামন মাছের একটা চমৎকার রান্না পরিবেশন করলাম। কিন্তু তার কিছুদিন পর আপনার কাছে ডাক্তার এসে অভিযোগ দিল, অ্যালম্যান, তুমি এখানে করছোটা কি? আমেরিকার সবচেয়ে ধনী লোকজনকে ডেকে ডেকে এনে ইঁদুরের বিষ খাওয়াচ্ছ। ওদের সবার তো পেট খারাপ করেছে। জ্যাক হাসিতে ফেটে পড়ল। শুনে অ্যালম্যান কি বলে? হ্যালোরান এমনভাবে জিভ দিয়ে নিজের গালের ভেতরটা পরখ করল যেন ওখানে খাবার লেগে আছে। অ্যালম্যান বলে, ফাঁদ কিনে নিয়ে আসো হ্যালোরান। এইবার ওরা সবাই হেসে উঠল, এমনকি ড্যানিও। যদিও ঠিক বুঝতে পারেনি যে ওরা কি নিয়ে হাসছে, শুধু এটুকু বোঝা গেছে হাসাহাসি হচ্ছে অ্যালম্যানকে নিয়ে, যে নিজেকে সবজান্তা মনে করলেও আসলে সে একটা বোকা। ওরা সবাই ডাইনিং রুমের ভেতর দিয়ে হেঁটে এলো। এখন ওখানে কেউ নেই। রুমটার একপাশে দেয়াল জোড়া কাচের জানালা, যেটা দিয়ে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। এখানে গোছানোর কাজ প্রায় শেষ। সব টেবিলগুলোকে স্বচ্ছ প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে, আর লম্বা কার্পেটটাকে গুটিয়ে একপাশে দেয়ালে ঠেকিয়ে রাখা হয়েছে। ওটাকে দেখে মনে হচ্ছিল যে ও রুমটাকে পাহারা দিচ্ছে। চওড়া রুমটার অন্য প্রান্তে একটা দরজা দেখা যাচ্ছে। পুরনো আমলের ওয়েস্টার্ন সিনেমায় যেমন দরজা দেখা যায়, যেগুলোতে ছোট দুটো বাদুড়ের ডানার মতো কাঠের পাল্লা থাকে, সেরকম। দরজাগুলোর ওপারে একটা ঝলমলে সাইন লাগানো, দ্য কলোরাডো লাউঞ্জ। জ্যাকের দৃষ্টি অনুসরণ করে হ্যালোরান বলল, যদি আপনার মদ খাবার ইচ্ছা থাকে তাহলে আশা করি নিজের স্টক নিয়ে এসেছেন। লাউঞ্জে এখন আর কিছুই নেই। গতকাল রাতে কর্মচারীদের পার্টি ছিল, সবাই মিলে হোটেলের মদ সাফ করে ফেলেছে। আজকে সবাই মাথা ব্যথা নিয়ে ঘুরছে, এমনকি আমিও। আমি মদ খাই না, জ্যাক ছোট্ট করে বলল। ওরা লবিতে পৌঁছে গিয়েছে। লবির ভিড় এখন আর নেই বললেই চলে। এখন এই জায়গাটাও থমথমে হয়ে গিয়েছে। আমাদের এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত, জ্যাক ভাবল। এখন থেকে পুরো হোটেলটাই এমন নীরব থাকবে। সোফায় যে নানরা বসা ছিল তাদেরও আর দেখা যাচ্ছে না। ওয়েন্ডি দেখল যে পার্কিং লটে আর মাত্র ডজনখানেক গাড়ি দাঁড়িয়ে আছে। ও মনে মনে বলল, আমাদেরও হোটেলের অতিথিদের দলে সামিল হয়ে গাড়িতে চেপে এখান থেকে হাওয়া হয়ে যাওয়া উচিত। জ্যাক চারদিকে তাকিয়ে অ্যালম্যানকে খুঁজছিল, কিন্তু অ্যালম্যান লবিতে ছিল না। ছাই রঙের চুলওয়ালা একজন যুবতী মেইট এগিয়ে এলো ওদের দিকে। তোমার মালপত্র বাইরে রাখা আছে, ডিক। ধন্যবাদ শ্যালি। হ্যালোরান ওর কপালে একটা ছোট্ট চুমু দিল। আশা করি তোমার ছুটিটা ভালো যাবে। শুনলাম তুমি নাকি বিয়ে করছো। হ্যালোরান ঘুরে টরেন্সদের দিকে তাকালো। শ্যালি নিতম্ব দুলিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। প্লেন ধরতে চাইলে আমার তাড়াতাড়ি করতে হবে, হ্যালোরান বলল। আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। ধন্যবাদ, জ্যাক বলল। আমি আপনার কিচেনের সব কিছু ঠিকঠাক রাখব। ওয়েন্ডি আবার কথা দিল। আশা করি ফ্লোরিডায় আপনার ছুটি ভালোই কাটবে। তোমার কথা যেন সত্যি হয়। হ্যালোরান দাঁত বের করে হাসল। ও হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ড্যানিকে বলল,
এই তোমার লাস্ট চান্স। আসবে আমার সাথে? না মনে হয়। ড্যানি হাসতে হাসতে বলল, ঠিক আছে, তুমি কি আমার ব্যাগগুলো গাড়িতে তুলতে সাহায্য করবে? যদি আম্মু অনুমতি দেয়। ঠিক আছে, যাও, কিন্তু এক শর্তে। ওয়েন্ডি জ্যাকের দিকে এগিয়ে এলো। বাইরে গেলে জ্যাকেটের সবগুলো বোতাম লাগিয়ে রাখবে। কিন্তু ও হাত দেবার আগেই হ্যালোরান এসে মসৃণভাবে ড্যানির জ্যাকেটের সবগুলো বোতাম লাগিয়ে দিল। ওকে একটু পরেই ভেতরে পাঠিয়ে দিচ্ছি, হ্যালোরান বলল। বেশ, ওয়েন্ডি বলে হ্যালোরান আর ড্যানির পিছে পিছে দরজা পর্যন্ত গেল। জ্যাক এখনও অ্যালম্যানকে খুঁজছিল। ডেস্কে ওভারলুকের শেষ কয়েকজন অতিথি চেক আউট করবার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।